কখনো কি দেখেছেন কবর কার হবে এই নিয়ে লটারি থেকে নিলাম হচ্ছে? শুধু নিলাম না, কবর কার হবে এই নিয়ে চলে কিনা দুই পক্ষের মধ্যে লড়াইও, যার সমাধান বের করতে গ্রামের প্রধানকে খেতে হয় হিমশিম। এমন এক গল্পের এক্সপ্লেনেশন নিয়ে আজ আমরা হাজির হয়েছি। তাহলে আর কথা না বাড়িয়ে তেলেগু মুভি আপ্পু কাপ্পুর আম্বু মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পটা চিট্টি জয়পুরাম গ্রামের। এই গ্রামে বহু বছর আগে এক রাজা রুলস করে গিয়েছে। রুলসটা হচ্ছে, যে মারা যাবে তাকে কবর দেওয়া হবে, সেটা যে ধর্মেরই মানুষ হোক না কেন। সাথে প্রত্যেকের কবরের সাথে থাকবে একটা করে সমাধি। এর পরের ঘটনা 1992 সাল। গ্রামের প্রধান মারা যাওয়ায় গ্রামের সবাই সহ দুই নেতাও যেতে থাকে কবরস্থানে। যেতে যেতে তারা আবার নিজেদের কার্যক্রমও চালায়। এই যেমন টিউবওয়েল থেকে পানি তুলে দিয়ে সেইটার আবার ছবি তোলার, নেতারা যা করে আর কি। এর মধ্যেই গ্রামের সবাই কবরস্থানে চলে আসলে গ্রামের প্রধানের কফিনও নিয়ে আসা হয়। সেই কফিনের সাথে প্রধানের মেয়ে অপূর্বা শুধু কাঁদে। কবরস্থানে একসময় প্রধানের সমাধি নিয়ে আসলে তা দেখে সবাই অবাক হয়। জেলাস ফিল করে নেতাও, কারণ এখন পর্যন্ত তার সমাধি সবচেয়ে বড়। তাই নেতাটা তার চেলাদের জানায়, আমার সমাধি যেন এর চেয়েও বড় হয়। এর মধ্যেই সমাধিতে খোদাই করার লোক চলে আসে। সে জিজ্ঞেস করে প্রধানের মৃত্যু কিভাবে হয়েছে, কারণ সেটাও তো উল্লেখ করতে হবে। মেয়ে অপূর্বা জানায়, মা উপমা রান্না করছিল, তা খেয়েই বাবা মারা গিয়েছে। এইটা শুনে মা বলে, আমাকে ফাঁসাস না, উপমা খাওয়ার পর কিভাবে মারা গিয়েছে সেইটা বলতে বলে। অপূর্বা এবার সেইটাই বলে। সমাধিতে খোদাই করা হলে কফিনটা কবরে নামানোর সময় চলে আসে, কিন্তু কফিনটা কবরে নামাতে গিয়ে কফিন উল্টে যায়। সেইটা নিয়ে তখন শুরু হয় হুলস্থুল কাণ্ড। অপূর্বা কান্না করতে থাকে আরও দ্বিগুণ। যা দেখে আরেক নেতা বলে, ছি, এই মেয়ে যেরকম করে কান্না করছে সে নাকি আবার হবে আগামীর প্রধান। তো কফিন বাঁকা অবস্থায় পড়লে ডাকা হয় চিন্না নামের একজনকে। চিন্নাই সবার কফিনে মাটি দিয়ে থাকে। সে এসে আগে প্রধানের কফিন ঠিক করে, তারপর যথারীতি মাটি দেয়। এর মধ্যে কবর দেওয়া সম্পূর্ণ হলে সবাই চলে যায় কবরস্থান থেকে। চিন্না কবর দিয়ে দেরি করে বাড়ি ফিরলে তার মা বলে, আসতে যে এত দেরি করলি? চিন্না জানায়, এখন তো সিন্দুক পুঁতে রাখতে হয়, এখানে কফিনকেই সিন্দুক বলা হয়েছে, তো সে বলে সেজন্যই তার দেরি হয়ে গিয়েছে। মা তখন বলে, আগেই ভালো ছিল, শুধু লাশটা কবর দেওয়া হতো, এতে আত্মা ভালো শান্তিও পেত। এখন কি যে যুগ আসলো। মা তখন কাশি দিতে দিতে বলে, আমি মারা গেলে একটা বড় গাছের নিচে কবর দিস, কারণ তুই তো এসবের দেখাশোনা করিস। চেন্না জানাই ঠিক আছে। পরের দিন নতুন প্রধানের নাম ঘোষণাতে দুই নেতা সহ সবাই এক হল রুমে চলে আসে। সেখানে একজন জানায়, এই গ্রামের বংশ পরম্পরায় এবং কোনো যেন রাজনৈতিক গণ্ডগোল না হয় এজন্য একই পরিবার থেকেই গ্রামের প্রধান করা হয়। যেহেতু গ্রামের প্রধান মারা গিয়েছে, সেহেতু এবার গ্রামের প্রধান হবে মেয়ে অপূর্বা। কিন্তু অপূর্বা প্রধান হতে চায় না, তবে মা তাকে জোর করেই মঞ্চে নিয়ে আসে। সেখানে অপূর্বা প্রধানের শপথ নিতে গেলে আগে উপরে হাত তোলে, যা দেখে গ্রামের সবাই হাসে। দুই নেতাও করে টিটকিরি। এরপর অপূর্বা শপথ নেওয়ার সময় অনেক ভুল ভালো বলে, সেইটা নিয়েও সবাই হাসি ঠাট্টা করে। এর মধ্যে অপূর্বার প্রধানের শপথ নেওয়া শেষ হলে একজন তাকে গ্রামের সকল পেন্ডিং কাজগুলো তুলে দেয়। সাথে তিনজনকে দেখিয়ে দিয়ে বলে, তারা তোমার বাবাকে বিভিন্ন কাজে হেল্প করত, চাইলে তাদের থেকেও তুমি হেল্প নিতে পারো। এদিকে দুই নেতা নিজেদের মধ্যে বলে, শপথই নিতে পারেন, আবার এসেছে প্রধান হতে, আগামীকালকের দরবারে প্রধান হওয়ার শখ মিটিয়ে দেব। তো পরের দিন সকাল সকাল চিন্না কবরস্থান ঝাড়ু দিতে শুরু করে, কারণ পুরো কবরস্থানের দায়িত্ব তার। সেখানে একসময় মনে পড়ে যায় তার মায়ের কথা। মা বলেছিল তার কবর যেন এক বড় গাছের নিচে দেওয়া হয়, কিন্তু কবরস্থানে কবর দেওয়ার পর্যাপ্ত জায়গা পর্যন্ত নেই। ওইদিকে অপূর্বা দরবারের জায়গায় চলে আসে। সেখানে প্রধানকে ছাতাকে ধরবে এই নিয়ে প্রধানের কাছে তিনজন বাগদ্বন্দ্বে লেগে যায়। তখন ছাতাটাই ছিঁড়ে যায়। অপূর্বাও তখন ভাবতে থাকে, আমি কোথায় এসে পড়লাম। তখন দেখানো হয় অপূর্বা আর তার বাবার কথাবার্তা। অপূর্বা আগে থেকেই প্রধান হওয়ার বিপরীতে ছিল, কিন্তু তার বাবা তাকে জানায়, যদি এই গ্রামে সবচেয়ে সম্মান নিয়ে চলতে চাও তাহলে প্রধান হও। গ্রামের প্রধান হওয়া কঠিন কোনো ব্যাপার নয়।
এই গ্রামের মানুষজন কখনোই বদলায়নি। বাবার এসব কথা মনে করে দরবারের মঞ্চে ওঠে অপূর্বা। মঞ্চে উঠেই বলে, কার কি সমস্যা তা পেশ করুন। অপূর্বাকে তার বাবা এমনটাই শিখিয়েছিলেন। সাথে বলেছিলেন, প্রশ্নের কথা বলতেই সবাই তোমার দিকে হা করে তাকিয়ে থাকবে। তুমি তখন তাদের বলবে, দেখা হবে আগামী সপ্তাহে। তো অপূর্বা সমস্যার কথা বলা মাত্রই সবাই হা করে অপূর্বাকে দেখতে থাকে। অপূর্বাও তা উপভোগ করে। কিন্তু এর মধ্যে এক নেতার এক লোক সমস্যার কথা বলে সেখানে। সে জানায়, আমার টমেটো ব্যবসায় ঠিক দাম পাচ্ছি না, এটা সমাধান করেন। এই প্রশ্ন শুনেই অপূর্বা আবার মনে করে তার বাবার কথা। তার বাবা তাকে বলেছিলেন, গ্রামের নেতাগুলো বিভিন্ন প্রশ্ন করে বিভ্রান্তিতে ফেলবে। কোনো নেতার চেলা যদি দাম নিয়ে জিজ্ঞেস করে তাহলে বলবে, দেশে দেশে যুদ্ধ লেগেছে, সেজন্য দাম কম। অপূর্বা বাবার কথা অনুযায়ী সেইটাই বলে। সে জানায়, ইরানে যুদ্ধ চলছে, সেজন্যই দাম কম। এই বলে ইরানে যেন যুদ্ধ না হয় সেইটা নিয়ে গ্রামের সবার সাথে মিছিলও করে। গ্রামের সবাই অপূর্বার কথার সাথে একমত পোষণ করলে নেতা এবার শকড হয়ে যায়। এবার তাই অন্য নেতার চেলা জানায়, এই গ্রামে মশার উপদ্রব বেড়েই চলেছে, সেইটার সমাধান কি? বাবা অন্য নেতার জবাবের উত্তর আগেই অপূর্বাকে দিয়ে গিয়েছিলেন। তাই অপূর্বা জানায়, এখন দিল্লিতে মশা নিধন প্রক্রিয়া চলছে, সেখানে শেষ হলেই এখানে কার্যক্রম শুরু হবে। এই কথা শুনে গ্রামের সবাই খুশি হয়, হাত তালিও দেয়। অন্য নেতাও শকড খেয়ে যায় এবার। এরপর দুই নেতা মিলে আরও অনেকগুলো সমস্যার কথা জানালে সেইটাও সঠিক উত্তর দিয়ে গ্রামের সবার থেকে প্রশংসা পায় অপূর্বা। এর মধ্যে চেন্না বলে, কবরস্থানে আর মাত্র 4 জনের কবর দেওয়ার জায়গা আছে, এই সমস্যা সমাধান কিভাবে করবেন? তখন আবার বাবার কথাগুলো মনে করে অপূর্বা। বাবা তাকে বলেছিলেন, যদি নেতার বাইরে গিয়ে কেউ কখনো কোনো প্রশ্ন করে তাহলে তার সমাধান বুদ্ধি দিয়ে করতে হবে। তাই অপূর্বা হেসে উঠে বলে, কবরস্থানে জায়গা নেই, আমি কি করব? অপূর্বা হেসে এই কথা বললে এক নেতা জানায়, বেশি না হেসে সমাধান বের করেন। অপূর্বা তখন সমস্যা সমাধানের জন্য 2 দিনের সময় চায়। এবার ভালো ফাঁসায় ফেসে গেল তাহলে অপূর্বা। তাই তো বাড়ি এসে টেনশনে এদিক থেকে ওদিক সবকিছু ছোড়াছুড়ি করে। এমনকি মৃত বাবার কাছের ফ্রেমে বেঁধে থাকা ছবিতেও কিছু একটা ছুঁড়ে মেরে ভেঙে ফেলে। কবরস্থানে যে আর মাত্র 4টা জায়গা বাকি আছে তা নিয়ে গ্রামের সবার মধ্যে চলে গুঞ্জন। কেউ কেউ বলে, এখন তো কবর বাড়ির পেছনে দিতে হবে। কিন্তু গ্রামের পণ্ডিত মশাই জানায়, এটা এই গ্রামের রুলসের বাইরে, কবর শুধু কবরস্থানেই হবে, সেইটা শুধু গ্রামের উত্তরে। এর মধ্যেই চেন্না তার মাকে নিয়ে হাসপাতালে চেকআপে আসলে মা আবার বলে, আমাকে এই গ্রামের কবরস্থানে গাছের নিচেই কিন্তু কবর দিবি। চেন্না বলে, এমনিতে 4টা জায়গা বাকি আছে, এর মধ্যে তুমি আবার এসব কি শুরু করেছ? মা জানায়, আমরা বংশ পরম্পরায় কবরস্থানের দেখাশোনা করে আসছি, সেই হিসেবে তো একটা জায়গা পেতেই পারি। চেন্না মায়ের কাছ থেকে এসব কথা শুনে বলে, আচ্ছা মা, ঠিক আছে, তোমার জন্য একটা রাখবো। ওইদিকে বেশ চিন্তায় পড়ে যায় অপূর্বা। তাই সে তার বয়স্ক উপদেষ্টাদের সাথে কবরস্থানের ব্যাপারে কথা বলে। কিন্তু 3 জনই জানায়, আমরা এসব ব্যাপার দেখি না। তাই অপূর্বা নিজেই ভাবতে থাকে কবরস্থানের ব্যাপারে। একসময় তার মাথায় একটা আইডিয়াও আসে। সে ঠিক করে কবরস্থানের আশেপাশের জায়গাগুলো সে কিনে নিয়ে কবরস্থান করবে। এজন্য কবরস্থানের আশেপাশের জমির মালিকদের সাথে কথা বলতে চায় সে উপদেষ্টাদের নিয়ে। কিন্তু কেউ কোনো জায়গা বিক্রি করতে রাজি হয় না। তাই এই আইডিয়া আর কোনো কাজে দেয় না। একসময় তাই অপূর্বা বলে ফেলে, আর লাশ কবর দিতে হবে না, পুড়িয়ে ফেললেই হবে। এইটা শুনে 3 উপদেষ্টা দৌড়ে আসে অপূর্বার দিকে। উপদেষ্টারা যার থেকে ডাব খাচ্ছিল সেও বেহুশ হয়ে পড়ে। উপদেষ্টারা এসে তাদের প্রধানকে জানায়, এই কথা আর ভুলেও বলবেন না। একবার বাইরের একজন এসে লাশ পোড়ানোর কথা বলেছিল, এতে পুরো গ্রামে শুরু হয়ে গিয়েছিল হাঙ্গামা। এমনকি যে এসব কথা বলেছিল তাকেও পড়তে হয়েছিল বিপদে। তাই অপূর্বা এবার নতুন আইডিয়া নিয়ে সেই রাতেই আসে চিন্নার বাড়িতে। চিন্না অপূর্বাকে দেখে জানায়, আমি আপনাকে চিনি, আপনাদের পরিবারের সবার কবর আমার পরিবার দিয়েছে, এমনকি আমি আপনার বাবার কবর দিয়েছি। অপূর্বা বলে, ঠিক আছে, এসব আর বলতে হবে না, আমি যা বলতে এসেছি তা বলি। এখন তো কবর দেওয়ার জন্য আর 4টা জায়গা বাকি আছে, তাই না? কিন্তু সবাই তো আর একদিনে মরবে না, তাই সামনে যারা মারা যাবে তাদের লিস্ট করো। এই কথা শুনে চিন্না বলে, কে মারা যাবে তা তো কেউ জানে না, তাদের লিস্ট কিভাবে করব? অপূর্বা জানায়, তুমি তো মুখ দেখে বুঝতে পারো কে মারা যাবে, তাই লিস্টটা করে ফেলো। মাও চিন্নাকে লিস্টটা করতে বলে।
তাই লিস্ট করতে বেরিয়ে পড়ে চিন্না। পুরো গ্রাম ঘুরে ঘুরে বয়স্ক অসুস্থ লোকদের লিস্ট করতে থাকে চিন্না। একসময় সে লিস্টে নিজের মায়ের নামও লিখে রাখে। সব মিলিয়ে মোট 8 জনের নাম লিস্ট করা হয়। সেই লিস্ট নিয়েই পরবর্তী দরবারে সবার মুখোমুখি হয় অপূর্বা। সে জানায়, আমি আর চিন্না মিলে পুরো গ্রাম খুঁজে 8 জনের লিস্ট করেছি। লিস্ট করা হয়েছে শারীরিক অবস্থা দেখে। অপূর্বা আরও জানায়, তারা তো আর এখনই মারা পড়ছে না, তারা মরতে মরতে মিনিমাম 1-1.5 বছর তো লাগবেই। এর মধ্যে অন্য গ্রামের কোথাও কবরস্থানের জায়গা কিনে ফেলতে পারবো। অপূর্বার এসব কথা বলা শেষ হলে 8 জনের লিস্ট দেখে প্রথমে নেতা মধু বলে, 4 জনের কবরের জায়গায় আগে আমাদের দাদার নাম লিখে অন্য 3টা ঠিক করেন। অন্য নেতা ভীমিয়া বলে, এই লিস্টে আমার নামও রাখেন। তাছাড়া জানেন না এই কবরস্থানের জায়গা আমার পরদাদা দিয়ে গিয়েছে, তাই আমার কবর এই কবরস্থানেই হবে, সেইটা 5 বছর পর হোক অথবা 10 বছর। এবার আরও বড় ধরনের চিন্তায় পড়ে যায় অপূর্বা। 2 নেতার লোকজন কে কবরের জায়গা নেবে এই নিয়ে শুরু করে দেয় লড়াই। অপূর্বা এখন কি করবে, কাকে দেবে সে 4 কবরের জায়গা? তাই আবার সেদিন রাতে ডিসকাস করতে আসে চিন্নার সাথে। চিন্না এবার অপূর্বাকে বলে, আমরা কিন্তু একসাথে স্কুলে পড়েছি, একই বেঞ্চেও বসতাম, তোমাকে আমি উপ্পু বলে ডাকতাম। হয়তো তোমার কিছুই মনে নেই, কিন্তু আমার মনে আছে। তুমি সেই সময় বলেছিলে আমার যে কোনো কথা তুমি রাখবে। তাই বলি কি, 4 কবরের 1 কবর আমার মায়ের জন্য রেখে দাও, তুমি চাইলেই এটা পারবে। অপূর্বা এসেছে নতুন সমাধানের খোঁজে, উল্টো আরও পড়ে গেল নতুন ভেজালে। চিন্না এসব বলার পর অপূর্বা জিজ্ঞেস করে, তুমি কোন ক্লাস পর্যন্ত যেন পড়েছিলে? চিন্না জানায়, ক্লাস 4। এরপর বাবা মারা গেলে আর পড়াশোনা করা হয়নি। তোমার মতোই বংশ পরম্পরায় আমাকেও বাবার কাজটা দেখতে হয়েছে। যদি বাবা মারা না যেতেন তাহলে হয়তো আরও পড়ালেখা করতে পারতাম। তো পরের দিন সকাল সকাল গ্রামে ঘুরে একজন জানায়, আজকে গ্রামের প্রধান একটা সভা ডেকেছে, সবাইকে সেখানে উপস্থিত হতে বলা হয়। এদিকে সভাতে প্যান্ডেলের কাজ চলতে থাকে। লোকজনের বসার জন্য বসানো হয় চেয়ার, বসে অনেক দোকানপাটও, একদম মেলার মতো অবস্থা। অপূর্বায় তাই এসব দেখে অবাক কি হয়। মূলত এত সব কিছু হয় এক লটারি নিয়ে। অপূর্বার 9 জনের নাম নিয়ে সেখানে মূলত লটারির জন্যই সবাইকে ডেকেছে। এই লটারির আয়োজনের জন্য নিয়ে আসা হয় এক উপস্থাপককেও। এর মধ্যেই শুরু হয় লটারি। যার যার নাম ওঠে তারা করতে থাকে উল্লাস। এ যেন কবরের নাম পাওয়ার খুশি নয়, কোটি টাকা পাওয়ার মতো অবস্থা। লটারির 3য় নম্বরে ওঠে মধুর দাদার নাম। মধু তাই আনন্দ ফুর্তি করে তার প্রতিপক্ষ নেতা ভীমিয়ার সামনে। তার দলবল পটকা ফাটাতে চাইলে মধু জানায়, 4র্থ এবং শেষ লটারিটা হয়ে যাক তারপর। 4র্থ নম্বর লটারির নাম তুললে অপূর্বা দেখে নামটা ভীমিয়ারই উঠেছে, কিন্তু তখন সে চিন্না এবং তার মায়ের কথা মনে করে মিথ্যা বলে। সবার সামনে জানায় 4র্থ নম্বরে উঠেছে চিন্নার মায়ের নাম। চিন্নার মা তখন খুশি হয়ে নিজেই নাচতে শুরু করে। অপূর্বা তড়িঘড়ি করে চলে যায় মঞ্চ থেকে। মধু এবং তার লোকজন এসে নাচতে থাকে ভীমিয়ার সামনে, পটকাও ফাটায়। সাথে মধু জানায়, আজ রাতে আমার বাড়িতে খাওয়ার আয়োজন হবে। যথারীতি সেই আয়োজন করেও মধু। এ যেন এক ভোটের আমেজ। এইদিকে মধুর বাড়িতে খানাপিনা চলতে থাকলে অপূর্বা অবশেষে শান্তির ঘুম ঘুমাতে যায়। এর মধ্যেই মধুর বাড়িতে গ্রামের সবচেয়ে বড় মদখোর এসে বলে, এসব কোনো মদ হলো নাকি? এই বলে সে পানির মধ্যে সেটা ছেড়ে দেয়। বাল্ব খুলে সেটাতে পানি ঢেলে দেয়, সাথে নিজের জুতোও দেয়। এইসব মেশানো পানি আবার লোকদের খাওয়ানো হয়। তাই তো সকালে উঠে মধুর বাড়ির সামনে 4 জনের লাশ পাওয়া যায়, যা দেখে মধু স্তব্ধ হয়। সকাল সকাল অপূর্বাকে ব্যাপারটা জানালে সেও হতবাক হয়। সে লটারি করে 4 জনের নাম ঠিক করেছে, আর একদিনের মধ্যেই কিনা একসাথে 4 জন মৃত। তাহলে লটারির আর থাকলো কি? চিন্তায় পড়ে চিন্নাও, কারণ সে তার মায়ের জন্য তো একটা জায়গা রাখতে চেয়েছে। এখন কিভাবে রাখবে সে? সবাই দুঃখে আর চিন্তায় থাকলেও খুশি হয় ভীমিয়া। এমনিতে লটারিতে তার নাম ছিল না, এখন একসাথে বাকি 4টা ফাঁকা জায়গা পূরণ হতে চলেছে দেখে সে খুশি হয়ে যায়। তো 4 লাশের কবর দেওয়ার জন্য কবর খোঁড়ার দায়িত্ব চিন্নাকেই দেওয়া হয়, কারণ সেই কবরস্থান দেখে। এরপর 4 জনকে কবর দিতে পুরো গ্রামবাসী সেখানে চলে আসে। অপূর্বা সেখানে তার আগের কথাগুলো ভাবে। যেখানে 4 ফাঁকা জায়গার কথা সে 1.5 বছর পরের চিন্তা করেছে, সেখানে কিনা একদিনেই সেটা পূরণ হয়ে গেল। মধুর অবস্থা এমনিতেই খারাপ হয়ে যায়, আবার তার দাদার কবরও এখন বুকড।
এজন্য মদখোরের ওপর আরও বেশি রেগে যায় মধু। তখন তার লোকজন তাকে জানায়, কবরগুলো বুকড হয়েছে তো কি হয়েছে, আপনার দাদার নামে তো লটারিতে নাম উঠেছে, তাই আপনার দাদার কবর আপনার দাদারই। এর মধ্যে কবরের গেটে হাউসফুল লিখে দেওয়া হয়, কারণ কোনো জায়গায় আর ফাঁকা নেই। তারপরও চেন্না তার মাকে জানায়, তোমার চিন্তা করতে হবে না, তোমার কবর এই গ্রামেই হবে। এই বলে নতুন জায়গা খুঁজতে সেই রাতেই কবরস্থানে যায় চেন্না। একসময় একটা জায়গা সে পায়, তাই পরের দিন সকাল সকাল একটা সমাধি বাড়ি থেকে নিয়ে যেতে থাকলে সেইটা তার সমাধি খোদাই করা ভাই দেখে। সে কিছু বুঝতে না পারলেও সমাধি ঢেকে নিয়ে যাওয়ার জন্য একটা বস্তা দেয়। বস্তাতে করে সমাধি কবরস্থানের দিকে নিয়ে যেতে থাকলে পথের মধ্যে অপূর্বা গাড়ি নিয়ে চলে আসে। এসে সে চেন্নাকে বলে, কবরস্থানের জায়গা খুঁজতে পাশের গ্রামে যাচ্ছি, তুমিও গাড়িতে ওঠো। কি আর করার, চেন্নাকে প্রধানের কথা মানতে হয়, তাই সে সমাধি নিয়েই গাড়িতে ওঠে। এরপর তারা এক গ্রামে যায় কবরস্থানের জন্য 1 একর জায়গা কিনতে। কিন্তু সেইটা শুনে ওই গ্রামের প্রধান সহ সবাই হাসে, কারণ তাদের গ্রামে কবর দেওয়া হয় না, লাশ পুড়িয়ে ফেলা হয়। তাই আরও 2 গ্রামে যায় অপূর্বা, কিন্তু কোনো লাভ হয় না। এদিকে গ্রামের মধ্যে কিছু দুষ্ট লোক এমন কথা ছড়িয়ে দেয় যে গ্রামের এক প্রেমিক যুগল সুইসাইড করতে চলেছে। এর মধ্যেই অপূর্বা বাড়ি ফিরলে রোষানলে পড়তে হয় গ্রামের সবার এবং মধুর লোকজনেরও। তারা সবাই বলে, সামনে মধুর দাদা মরতে পারে, তার কবর কোথায় দেবেন বলেন। এসব শুনে রেগে গিয়ে ঘরে ঢুকে যায় অপূর্বা। আবার রেগে গিয়ে সবার সামনে প্রধানের পদ ছাড়তে চায় সে, কিন্তু তাকে তার মা আটকায়, জানায় এই পদ ছাড়া যাবে না, কারণ এটা বংশ পরম্পরা থেকে হয়ে আসছে। ওইদিকে চেন্না ফাঁকা জায়গায় গিয়ে সেই সমাধিটা রেখে আসে, কিন্তু আবার চিন্তাতেও পড়ে, কারণ পরের দিন কবরস্থান দেখতে যায় অপূর্বা। দেখতে যায় কারণ কোনো জায়গা সেখানে ফাঁকা আছে কিনা সেটা দেখার জন্য। গিয়ে সে একটা সমাধি দেখে যেখানে কোনো নাম লেখা নেই, সেইটাই মূলত চেন্না সেখানে রেখেছে। এটাতে এরকম নাম লেখা নেই কেন? চেন্না কি বলবে না বলবে ভেবে না পেয়ে বলে, অনেক আগের কবর তো, তাই লেখা নেই, কেউ জানেও না এটা কার কবর, এজন্য ফাঁকা। এই কথা শুনে অপূর্বার মাথায় এক বুদ্ধি আসে। সে জিজ্ঞেস করে, এখানে কতগুলো কবর আছে যেগুলো অনেক পুরাতন আর নাম ঠিকানা নেই? চেন্না জানায়, হবে তো অনেক। তাই অপূর্বা সবাইকে ডেকে জানায় যে কবরগুলো অনেক পুরনো, সেগুলো থেকে কঙ্কাল তুলে এক জায়গায় নিয়ম রীতি মেনে কবর দেওয়া হবে, আর সেই পুরাতন কবরগুলোতে নতুন মৃতদের কবর দেওয়া হবে। এটা শুনে পণ্ডিত জানায়, এসব করা যাবে না, এইটা গ্রামের রুলসে নেই। তখন অপূর্বা বলে, গ্রামের রুলসে তো এটা উল্লেখ নেই যে পুরাতন কবরগুলোতে নতুন কবর দেওয়া যাবে না। এই বলে অপূর্বা তার 3 উপদেষ্টা এবং চেন্নাকে নির্দেশ দেয় পুরনো কবরগুলোর লিস্ট করার। তাই উপদেষ্টারা চলে আসে চেন্নাকে নিয়ে। চেন্না বারবার শুধু তার রাখা সমাধি নিয়ে চিন্তায় পড়ে যায়। এজন্য সবাইকে সে ভূতের ভয় দেখিয়ে সেদিনের মতো বিদায় করে দেয়। সেই রাতে আবার কবরস্থানে আসে চেন্না। এবার সে আসে ফাঁকা সমাধিতে নাম লেখার জন্য, কারণ হচ্ছে সেই কবরস্থানের দেখভালের দায়িত্বে। যদি গ্রামের সবাই এসে উল্টাপাল্টা কিছু দেখে তাহলে তাকে এবং তার মাকে গ্রাম থেকে বের করে দেবে, এতে তার মায়ের আর এই গ্রামে কবর দেওয়া যাবে না। এজন্য সে খোদাই করে পুরাতন একজনের নাম লিখে দেয়, কারণ পুরাতন কবরগুলো তো পুনর্বাসন করা হচ্ছেই, সেখানে তার মায়ের কবর এমনিতেই দিতে পারবে। কিন্তু সমস্যা হচ্ছে, সে রাতে খোদাই করতে থাকলে কবরস্থানে মদ খেতে আসে ওই মদখোর, আর এসে সে সবকিছু মিলিয়ে চেন্নাকে ভূত ভেবে সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরের দিন তাই তাকে পণ্ডিত সহ সবাই দেখতে যায়। মদখোর শুধু বলে সে ভূত দেখেছে। এদিকে সবাই মিলে পুরাতন কবর হিসাব নিকাশ করে অপূর্বাকে জানায় 69টা হয়েছে। এই 69টা কতদিন যাবে সেটা আবার অপূর্বা চিন্নাকে হিসাব করতে বললে চিন্না জানায়, বছরে যদি 3 জন করে মারা যায় তাহলে তো 20 বছর যাবেই। এইটা শুনে খুশি হয় অপূর্বা, কারণ 20 বছর পর কি হবে সেটা তার দেখার বিষয় নেই। পরের দিন সবাই মিলে কবর খুঁড়তে যায়, কিন্তু চিন্না প্রথমে কবর খুঁড়তে চায় না, কারণ সে এতদিন কবর দিয়ে এসেছে, কখনো কবর খোঁড়েনি। তাই সে শুরুটা অপূর্বাকে করতে বলে। অপূর্বা যেই কবর খুঁড়তে শুরু করতে যাবে তখন ভিমিয়ার এক লোক এসে বলে, ভিমিয়া তার পূর্বপুরুষদের কবর খুঁড়তে নিষেধ করেছে, কারণ পণ্ডিত বলেছে সেখানে আসলে ভূত না আত্মা দেখা গিয়েছে, যেই আত্মা কবর খোঁড়ার কথা অভিশাপ হিসেবে বেরিয়ে এসেছে। তাই ভিমিয়া তার পূর্বপুরুষদের কবর খুঁড়তে নিষেধ করেছে। ভূত এবং আত্মার কথা শুনে চিন্না জানায়, এখানে কিছু নেই। তখন প্রধানের 3 উপদেষ্টা বলে, না, ভূত আছে, তুমিই না আমাকে বলেছিলে।
তাই তারা মধুর পূর্বপুরুষদের কবরের দিকে যায়, কিন্তু মধুর লোকও এসে বাধা দেয়। তারপর দুই নেতার পূর্বপুরুষদের কবর চেনার জন্য দুই নেতাই কবরগুলো রং করায়, যা দেখে গ্রামের অন্যান্য সবাইও বিভিন্ন রং করে। শুধু থেকে যায় চিন্নার বসানো নতুন সমাধি, তাই চিন্নাও রাতের গভীরে সেইটাতে রং করায়। পরের দিন মধুকে এসে তার লোক বলে, আমাদের মতোই সেম রঙের কেউ একজন নতুন সমাধিতে করেছে। এই সমাধি হঠাৎ কিভাবে আসলো সেইটাও ভাবে মধু। ওইদিকে ভীমিয়া তার পূর্বপুরুষদের কবরগুলোতে খেয়াল রাখার নির্দেশ দেয় তার লোকদের। এই যে কবরস্থানে নতুন সমাধির আগমন, সেইটা নিয়ে চিন্নাকে বাসায় ডাকে অপূর্বা। চিন্না আসলে অপূর্বা সরাসরি তাকে জিজ্ঞেস করে, এই নতুন সমাধি ওখানে কিভাবে আসলো? চিন্না প্রথমে বলতে না চাইলেও শেষমেশ বলেই ফেলে। সে জানায়, মায়ের কবরের জন্য রেখেছিলাম। এইটা শুনে অপূর্বা বলে, এইটা কি করতে গেলে তুমি? গ্রামের সবাই জানলে কিন্তু খবর হয়ে যাবে। এর মধ্যেই তিন উপদেষ্টা অপূর্বার বাড়ি এসে জানায়, গ্রামের সবার মধ্যে কিছু না কিছু ব্যাপার নিয়ে গণ্ডগোল লেগেছে। একজন আবার এর মধ্যে জানায়, ভীমমিয়া লোকজন নিয়ে কবরস্থানের দিকে যাচ্ছে। সেদিকে যাচ্ছে কারণ ভীমমিয়ার একজন লোক এক কবর ভালো করে দেখেছে। এই গ্রামের আসল প্রধান ছিল ভীমমিয়ার পূর্বপুরুষ। অপূর্বার পূর্বপুরুষদের আসলে অস্থায়ীভাবে রাখা হয়েছিল, কিন্তু তারাই এখন বংশ পরম্পরায় গ্রামের প্রধান হয়ে আসছে। এজন্যই ভীমিয়া তার দলবল নিয়ে রওনা দিয়েছে কবরস্থানের দিকে। এদিকে অপূর্বা চিন্নাকে জানায়, কোনো কিছু ঘটার আগে যেভাবেই হোক তুমি ওই সমাধিটা ওখান থেকে সরিয়ে ফেলো। চিন্না জানায়, তাহলে আমার মায়ের কবরের কি হবে? অপূর্বা বলে, আমি দেখছি। তাই চিন্না কবরস্থানে এসে সমাধি তুলে ফেলতে থাকে। এর মধ্যেই ভীমিয়া পুরো গ্রামের মানুষ নিয়ে এসে সেখানে উপস্থিত হয়। চলে আসে অপূর্বাও। ভীমিয়া তখন শুধু বলে, আমার পরিবারই হচ্ছে আসলে প্রধান, সেই হিসেবে আমার হওয়া উচিত প্রধান। অপূর্বা বলে, ঠিক আছে, আপনি প্রধান হয়ে যান। ভীমিয়া প্রধান হওয়ার ব্যাপারে আরও অনেক কিছু বলতে থাকলে অপূর্বা সব কিছুতে হ্যাঁ জানিয়ে শুধু চেন্নাকে এদিক সেদিক খুঁজতে থাকে, কারণ চিন্না সমাধি নিয়ে যদি একবার ধরা পড়ে তাহলে সব শেষ। এদিকে ভীমিয়া গ্রামের সবার থেকে প্রধান হওয়ার অনুমতি পেয়ে গেলে সেখানে তার লোকজন নাচতে থাকে। এতে মাটিও কাঁপলে চিন্না সমাধি নিয়েই গাছ থেকে পড়ে যায় নিচে। এতক্ষণ সে গাছের উপরে লুকিয়েছিল। চিন্না সমাধি নিয়ে পড়ে যাওয়া মাত্রই পুরো গ্রামবাসী ডাকে। নতুন গ্রাম প্রধান ভীমিয়াও চিন্নাকে নিয়ে ডাকে এক দরবার। সেখানে সে 5টা কবরের জায়গায় 4টা বলা এবং ফেক সমাধি রাখার জন্য চিন্না এবং তার মাকে গ্রাম থেকে বের করে দেওয়ার নির্দেশ দেয়। বাকি এক কবরের জায়গার জন্য নিলাম হবে বলে জানায়। এই নির্দেশনা দেওয়ার পরপরই ভীমমিয়া দরবার সমাপ্ত ঘোষণা করলে গ্রামবাসী মারতে থাকে চিন্নাকে। সেই সময় সমাধি খোদাইকারী এসে সেখানে চিন্নাকে জানায় তার মা মারা গিয়েছে। এতে গ্রামবাসী চিন্নাকে মারা থেকে বিরত থাকে। চিন্না তখন ছুটে আসে বাড়িতে। এসে দেখে শুধু মায়ের নিথর দেহ পড়ে আছে। মাকে চিন্না অন্তিম সৎকারের জন্য সাজাতে থাকলে ওইদিকে চলে একটা কবর নিয়ে ভীমমিয়া এবং মধুর মধ্যে লড়াই। মধু হাল ছেড়ে দেয় 40,000-এ। তখন ভীমমিয়া ভেবে নেয় সেই হয়তো নিলামে জিততে চলেছে। তখনই গ্রামের একজন 40,001 বলে। এতে আবার নিলাম কন্টিনিউ হয়। শেষ পর্যন্ত এই নিলাম শেষ হয় 1 লাখে। ভীমমিয়া একটা কবর 1 লাখ দিয়ে কিনে নেয়। ওইদিকে মাকে শেষ বিদায় জানাতে রাত শেষ হওয়ার অপেক্ষা করে চিন্না। সকাল হলে ভীমমিয়া আগে তার কবরের জায়গা দেখতে যায়। ওইদিকে গ্রামের সবাই মিলে চিন্নার মায়ের লাশ কবর দেওয়ার জন্য নিয়ে আসতে থাকে কবরস্থানের দিকে। তা দেখে ভীমমিয়ার লোকজন ভাবে হয়তো তাদের নেতার জায়গাতেই দেবে, কিন্তু না, চিন্না মূল কবরস্থান ছেড়ে চলে যায় পরের জমিতে। সেখানে মায়ের কবর খুঁড়তে থাকলে অবাক হয় মধু। তখন দেখানো হয় সবাই একত্রিত হয়ে চিন্নার পেছনে আসার কারণ। আগের দিন চিন্নার মা মারা যায় তা আমরা জানি। সেদিন রাতেই চিন্না অপূর্বার কাছে এসে বলে, এখনই সময় কবর অন্য জায়গায় দেওয়ার। এতে সব সমস্যার সমাধান হবে। আমার কাছে সব সমাধান আছে। এই কথা শুনে গ্রামের সবাইকে অপূর্বা তার কাছে ডাকে। এর মধ্যেই গ্রামের সবাই চলে আসলে সেখানে সবার সামনে উপস্থিত হয় চিন্না। চিন্নাকে তখন কেউ মেনে না নিতে পারলে অপূর্বা সবাইকে চুপ হয়ে যেতে বলে। সবাই চুপ হলে চিন্না জানায়, আমি কবর নিয়ে ঘাটাঘাটি করেছি। ঘাটাঘাটি করতে গিয়ে জানতে পেরেছি 300 বছর আগে আমাদের গ্রামে একসাথে 4 ভাই এসেছিল। সেখান থেকেই আমাদের গ্রাম ধীরে ধীরে বড় হয়। মূলত সবাই আমরা একই পরিবারের। আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই।
চিন্না এসব বলার পর অপূর্বা জানায়, আপনারা যদি সায় দেন তাহলে নতুন জায়গায় কবরস্থান করতে পারি, এতে সবার সমস্যার সমাধান হবে। এই পর্যায়ে চিন্না আবার বলে, আমি অনেক দিন ধরে কবরস্থান দেখাশোনা করে আসছি, সেই হিসেবে মায়ের একটা কবরের জন্য সমাধিটা দিয়েছিলাম, কিন্তু গ্রামের লোকজনদের চক্করে পড়ে মায়ের মৃত্যুর আগে শেষ ইচ্ছাটুকুও জানতে পারিনি। চিন্না এসব বললে সবাই চিন্নার দিকে হয়। একসময় পণ্ডিত সায় দেয় অপূর্বার কথায়, সাথে অন্যান্যরাও মত দেয়। তখন সবাইকে আরও একটা প্ল্যান বলে। তারা কবরস্থানের জন্য যে জায়গা দেখেছে সেটার দাম 1 লাখ টাকা। এত টাকা কারণ ওই টাকা দিয়ে জমিওয়ালা একটা হাসপাতাল বানাবে, কিন্তু এত টাকা কোথা থেকে আসবে? তাই প্ল্যান করে ভীমিয়ার নিলাম সবাই মিলে বাড়িয়ে করে 1 লাখ। আসলে নিলামের পেছনে হাত ছিল অপূর্বারই। ফ্ল্যাশব্যাক সিন দেখানো শেষ হলে চেন্না তার মায়ের কবরের উপরেই একটা গাছ লাগায়, সাথে বলে, তুমি চেয়েছিলে বড় গাছের নিচে যেন তোমার কবর দেই, কিন্তু সেইটা পারিনি, তাই তোমার কবরের উপরে গাছ লাগিয়ে দিয়েছি। পরবর্তীতে দেখা যায় মায়ের কবরের পাশে চেন্না নিজের বাসস্থানও করে ফেলেছে। গল্প কবরস্থানের দখলের হলেও মায়ের প্রতি ছেলের ভালোবাসাও ফুটে উঠেছে দারুণভাবে। ছেলে তার মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে নিজেকে বিপদে ফেলতেও দ্বিধাবোধ করেনি। এমন ছেলে পাওয়া প্রতিটি মায়ের জন্য ভাগ্যের। কেমন লাগলো আপ্পু কাপ্পুর আম্বু মুভির এক্সপ্লেইনড তা জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ ফিল্মি বিটসের সাথে থাকার জন্য ধন্যবাদ।